Welcome to Chartage. I am PropDex trader and your mentor Orko. তো আজ 5th জানুয়ারি 2026। আজকে আমরা মানডে। তো আজ আমরা টেকনিক্যাল অ্যানালিসিস করব মার্কেট, ওভারঅল সেক্টর প্লাস অন্যান্য ইন্ডেক্সের, এবং দেখব মার্কেট কোথায় প্লেসড আছে এবং আগামী 3-4 দিন মুভমেন্ট হলে কোথায় সাপোর্ট এবং রেজিস্ট্যান্স নিতে পারে। এটা কোনোভাবেই বাই বা সেল রেকমেন্ডেশন নয়, এটা একমাত্র লাইভ টেকনিক্যাল অ্যানালিসিস ডিসকাস করার জন্য বানানো হচ্ছে। অনুগ্রহ করে কেউ বাই বা সেল করার আগে নিজেদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের কাছ থেকে অ্যাডভাইস নেবেন, এবং চার্টেজ কোনো রকম পেড সাবস্ক্রিপশন সেল করে না, এই বিষয়েও আপনারা প্লিজ অ্যাওয়ার্ড থাকবেন। তো ঠিক আছে, শুরু করা যাক। নিফটিতে আমরা লাস্ট ফ্রাইডেতে দেখেছিলাম যে অল টাইম হাইতে গিয়ে ক্লোজিং ছিল। ঠিক আছে, নিফটি আমাদের লাস্ট ফ্রাইডে বা এই বছরের একদম শুরুতে 2 জানুয়ারি 2026 একটা অল টাইম হাই ক্লোজিং দিয়েছিল। দ্যাট ইজ ভেরি গুড। এরপর আজকে আমরা 5th জানুয়ারি 2026 সেখান থেকে একটা পুল ব্যাক দেখেছি। দিস ইজ জেনারেল। একটা অল টাইম হাইয়ের কাছাকাছি গেলে যতক্ষণ না সমস্ত সাপ্লাইটা অ্যাবজর্ব হবে ততক্ষণ পর্যন্ত এরকম পুল ব্যাক হতে থাকবে। এবার আপাত দৃষ্টিতে যতক্ষণ পর্যন্ত 10 এবং 20 মুভিং অ্যাভারেজের ওপরে আছে ততক্ষণ পর্যন্ত এই আপসাইড মোমেন্টাম কন্টিনিউ হওয়ার প্রবাবিলিটিটা সবসময় বেশিই থাকে। ঠিক আছে, সো আমাদের নিচের দিকের ইম্পর্ট্যান্ট সাপোর্ট হবে 26,150 এবং তার নিচে 26,070, 10 এবং 20 মুভিং অ্যাভারেজ। ওপরের দিকে রেজিস্ট্যান্স এই 26,350 থেকে 400। যদি এই আজকের যেটা হাই আছে 373 ব্রিজ করে তাহলে 26,500 এটা মোটামুটি একটা রেজিস্ট্যান্স হবে, কারণ 26,500তে একটা মেজর কল রাইটার দাঁড়িয়ে আছে, এবং 26,500 লেভেল যদি ব্রিজ করতে পারে তাহলে আমরা এখানে যে একটা জোন পেয়েছি এই 25,700, 750 থেকে 300, 26,300, মানে এখানে যে 600 পয়েন্টের যে একটা জোন পেয়েছি সেটা কিন্তু উপরের দিকে প্লে হবে এবং এটা অলমোস্ট 27,000-এর দিকে কিন্তু যাবে। অন্যদিকে ইন্ডিয়া ভিক্স অলমোস্ট 20 দিন পর 10-এর ওপরে ক্লোজ করেছে, এটা কিন্তু একটা পজিটিভ সাইন। ইন্ডিয়া ভিক্সে 10-এর ওপর ওঠা মানে বাজারে ভলাটিলিটি কম্পারেবলি বাড়ছে এবং ভিক্স ডেভেলপমেন্ট হচ্ছে। দিস ইজ এ গুড সাইন। এরপর আমরা যদি মিড ক্যাপে আসি, মিড ক্যাপে আমরা কি দেখেছিলাম ফ্রাইডেতে, যদিও আমি উইকেন্ড অ্যানালিসিসের ক্লাস আপলোড করতে পারিনি যেহেতু আমি অ্যাভেলেবেল ছিলাম না, মার্কেটের আশেপাশে ছিলাম না, ভ্যাকেশনে ছিলাম। সো মিড ক্যাপ 150-তে আমরা ফ্রাইডেতে আমাদের মাচ ওয়েটেড যে ব্রেকআউট সেটা আমরা দেখেছিলাম। ঠিক আছে, তো আজকে আমরা কি দেখছি, ব্রেকআউট লেভেলের ওপরে বা 22,500-র ওপরে ট্রেড করছে। দিস ইজ এ ভেরি গুড সাইন। যদি 22,500-র ওপরে যদি হোল্ড করতে পারে মিড ক্যাপ, তাহলে কিন্তু মিড ক্যাপের র্যালি একটা কিন্তু কন্টিনিউ হবে। ঠিক আছে, অন্যদিকে স্মল ক্যাপে আমরা দেখছি যে 200 মুভিং অ্যাভারেজের ওপরে ক্লোজিং দিয়েছে ফ্রাইডে। এবার আমাদের এই সপ্তাহটা একটা ক্রুশিয়াল হিসাবে কাজ করবে। যদি 200 মুভিং অ্যাভারেজের ওপরেই ট্রেড করে তাহলে কিন্তু এটা আমরা পজিটিভ হিসাবে দেখব এবং এখান থেকে একটা পজিটিভ সাইড মোমেন্টাম দেখার চেষ্টা করব। এখন নিয়ার টার্ম রেজিস্ট্যান্স কন্টিনিউ আছে 16,900, তার ওপরে একটা বড় রেজিস্ট্যান্স আছে 17,200। ঠিক আছে, নিচের দিকে সাপোর্ট কিন্তু এই 16,450 বা 500 কাছাকাছি থাকবে।
কিন্তু এখনও পর্যন্ত স্মল ক্যাপ ইন্ডেক্সে নিচে থেকে একটা শর্ট কভারিং বা একটা রিভার্সাল সাইন আমরা দেখছি, কিন্তু এখনও পর্যন্ত আমরা এখানে বুলিশ হব না। কারণ কি, এখনও পর্যন্ত আমরা কিন্তু তেমন হাই ফরমেশন আমরা দেখতে পাই। হ্যাঁ, ব্যাক টু মাইক্রো ক্যাপ, সরি ফর লেট। তো দেখা যাক আমরা মাইক্রো ক্যাপে কোথায় আছি। মাইক্রো ক্যাপেও মোটামুটি আমরা এখনও পর্যন্ত যে প্রিভিয়াস সাপোর্ট ছিল সেটাকে ব্রেক করে ওপরের দিকে যেতে পারিনি। তো এখানে এখন আমরা দেখছি যে ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্সের কাছে দাঁড়িয়ে আছে। তো এখান থেকে যদি ব্রেক করে ওপরের দিকে যায় এবং মোস্ট ইম্পর্টেন্টলি 200 মুভিং অ্যাভারেজ যদি ক্রস করে, তাহলে আমরা একটা বুলিশ প্ল্যান করব। তার আগে পর্যন্ত আমরা এখন সাইডওয়েজ, মানে এখন নেগেটিভ নয়, কারণ কন্টিনিউয়াসলি হায়ার লো আমরা দুটো দেখতে পাচ্ছি। এখানে একটা প্রিভিয়াস হাইয়ের থেকে এখন একটা হায়ার হাইও পেয়েছি, কিন্তু এখানে 200 মুভিং অ্যাভারেজের ওপরে ওঠাটা খুব দরকার। এটা গেল মোটামুটি আমাদের সেক্টরি, মানে ব্রডার মার্কেট। অপেক্ষাকৃত আমরা দেখছি যে লাস্ট উইকে পজিটিভ আছে, এখনও পর্যন্ত কম্পেয়ারেবলি পজিটিভই আছে। এদিকে ব্যাঙ্ক নিফটি অল টাইম হাই টাচ করে আজকের নিচের দিকে এসছে। একটা ওপর থেকে একটা প্রফিট বুকিং, বা এখান থেকে বলা যায় যে একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করেছে ওপরের দিকে ওপেন করার পর গ্যাপ আপ। তো এখানে আমাদের ভিউ কি থাকবে, এখন ভিউ এখানে সম্পূর্ণ পজিটিভ ভিউ থাকবে, এবং পুল ব্যাক জোন 10 মুভিং অ্যাভারেজ 20 মুভিং অ্যাভারেজ এগুলি আমাদের পুল ব্যাক এরিয়া থাকবে। ঠিক আছে, নিফটি ফার্মা এখনও পর্যন্ত সাইডওয়েজ ভিউ, এখানে তেমন কোনো মেজর ডেভেলপমেন্ট হয়নি। নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিস এটা একটা পজিটিভ টেরিটরির দিকে চলে গেছে। নিফটি ব্যাংক যদি পজিটিভলি বিহেভ করে, তাহলে নিফটি ফিনান্সও অবশ্যই পজিটিভলি বিহেভ করবে, কারণ নিফটি ফিনান্সের সবথেকে মেজর স্টেক নিফটি ব্যাংকেরই আছে। প্লাস এনবিএফসির মধ্যে কিংবা এমএনসির মধ্যে, এএমসির মধ্যে এগুলোতেও একটা পজিটিভিটি কিন্তু ধীরে ধীরে দেখা যাচ্ছে। আজকের সবথেকে লুজিং সেক্টর ছিল নিফটি আইটি। নিফটি আইটি কিন্তু আজকে সারাদিন পেন আমাদের ক্রিয়েট করেছে। অলমোস্ট 2%-এর মোর দ্যান 2% ডাউন ছিল, সেখান থেকে একটু পুল ব্যাক নিয়ে 1.5% ডাউনে ক্লোজ করেছে। ঠিক আছে, নিফটি আইটি জাস্ট 2 সপ্তাহ আগেই একটা ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট সেক্টরের মধ্যে ছিল, এখন কিন্তু একটা উইক সেক্টরের মধ্যে আবার চলে এসছে। এটাকেই বলা হয় সেক্টরিয়াল চেঞ্জ। এখানে নিফটি আইটির আমরা তেমন কোনো একটা সার্টেনিটি কিন্তু দেখতে পাচ্ছি না। বাকি সেক্টরে যেমন অটো, যেমন মেটাল, এদের একটা সার্টেনিটি আছে, কিন্তু নিফটি আইটিতে আমরা সেই সার্টেনিটিটা কিন্তু দেখতে পাচ্ছি না। নিফটি আইটি একবার স্ট্রং, মানে মোমেন্টামের মধ্যে যাচ্ছে, আবার কিন্তু একটা বেয়ারিশ সাইডে আসছে। ঠিক আছে, নিফটি আইটি এবার ওভারঅল আমরা যেটা দেখছি, একটা সাইডওয়েজ প্যাচ এখানে ক্রিয়েট করবে, টেকনিক্যাল সেটাই বলছে। এবার যদি নিচের দিকে আসে, তাহলে 200 মুভিং অ্যাভারেজ একটা ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করবে, এবং উপরের দিকে 39,400 এটা একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। অন্যদিকে নিফটি অটো, যেটা বলছিলাম, সবথেকে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড স্ট্রং সেক্টর নিফটি অটো। কন্টিনিউয়াসলি 1 2 3 4 ডে কন্টিনিউয়াসলি আপের পর আজকে আমরা একটা ইনভার্স হ্যামার বা শুটিং স্টার দেখতে পাচ্ছি। তো আজকের ক্যান্ডেলের হাই লো এগুলো ইম্পর্টেন্ট হবে। এবার এর ওপরে ফার্দার মোমেন্টামের জন্যে আজকের ক্যান্ডেলের হাইকে ব্রেক করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হবে। ঠিক আছে, কিন্তু বিষয়টা হলো, যখন আপসাইড মোমেন্টাম আমরা দেখি, তখন কিন্তু এই ধরনের ক্যান্ডেলগুলো অতটা ম্যাটার করে না যখন মোমেন্টাম শুরু হয়। এখানে যেমন প্রিভিয়াসলি আমরা কী দেখেছিলাম, একটা কন্টিনিউয়াসলি মোমেন্টামের পর যখন ক্রিয়েট হয়েছিল 23 সেপ্টেম্বর, সেটাকে ব্রেক করেছিল, কিন্তু 27 নভেম্বর, মানে অলমোস্ট 2 মাস পরে। ঠিক আছে, তো সেরকম আমরা এখানে দেখতে পাবো নাকি এটাকে খুব তাড়াতাড়ি ব্রেক করবে, সেটা সময় বলবে। কিন্তু এটা একদম শর্ট টার্মে একটা ওভারবট সিনারিও, কিন্তু
এখানে একটা 10 মুভিং অ্যাভারেজ পর্যন্ত যদি আমরা 1-2 দিনের পুল ব্যাকও দেখি, তো সেটাও একটা হেলদি হিসাবে আমরা ধরবো। ঠিক আছে, তো নিফটি অটো স্ট্রংলি পজিটিভ, কিন্তু আজকের যে ক্যান্ডেলটা সেটা একটা কনসার্নিং ক্যান্ডেল। নিফটি মেটাল স্ট্রংগেস্ট সেক্টর, সব থেকে স্ট্রং যে সেক্টরটা এখন মার্কেটের মধ্যে প্লেসড আছে সেটা হলো নিফটি মেটাল। কিন্তু এখন রিস্ক টু রিওয়ার্ড ওয়াইজ ট্রেড নেওয়া কতটা যুক্তিসঙ্গত সেটা আপনাদের অ্যানালিস্ট এবং আপনারা বুঝবেন, আমার হিসাবে কিন্তু নয়। ঠিক আছে, আমি কাউকে রেকমেন্ড করতে পারবো না, কিন্তু আমি কোথায় আপনাদের কী কাজ করবেন না সেটা বারণ করতে আমি পারি। সে তেমনই সেই অনুযায়ী নিফটি মেটালে আমার জন্য একটু কশিয়াস লাগছে, বা এখানে আমি রিস্ক টু রিওয়ার্ড ফেভারেবল দেখছি না সেক্টর ওয়াইজ, সেক্টরের চার্ট ওয়াইজ। অন্যদিকে নিফটি অয়েল অ্যান্ড গ্যাস একটা স্ট্রং রেড মারুবজু ক্যান্ডেল আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এটা জেনারেলি বেয়ারি সাইন হিসাবেই কাজ করে। ঠিক আছে, কিন্তু নিচের দিকে যদি আসে 10-20 মুভিং অ্যাভারেজ এবং যেটা এই বড়ো ক্যান্ডেলের যেটা লো সেটা আমরা সাপোর্ট হিসাবে দেখব। এফএমসিজি আইটিসির যে আমরা বড় ফল দেখেছিলাম 8-10%, সেই জন্য একটা এই বড়ো রেড ক্যান্ডেলটি ক্রিয়েট হয়েছে। এবং এখানে আমরা এফএমসিজিতে কোনো রকম ভিউ এখনও পর্যন্ত তৈরি করে চলছি না, তবে এখন টেকনিক্যালি বেয়ারিশ ভিউ অনুযায়ী কাজ করা উচিত। নিফটি রিয়েলিটি অনেক দিন ধরে সাইডওয়েজ জোনে থাকার পরে লাস্ট 2 দিনে আমরা দেখেছি একটা স্ট্রং মোমেন্টাম এখানে ক্রিয়েট হয়েছে, কিন্তু 200 মুভিং অ্যাভারেজেই মোটামুটি একটা রেজিস্ট্যান্সের মতো আজকে কাজ করেছে। অবশ্য 200 মুভিং অ্যাভারেজের ওপরে গেছে। তো আমাদের নেক্সট 1-2 দিন একটু ইম্পর্টেন্টলি দেখতে হবে। যদি ব্রেক করে ওপর দিকে যায়, যদি তাহলে কিন্তু নিফটি রিয়েলিটিতে একটা মোমেন্টাম ক্রিয়েট হতে পারে অনেক দিন পর। ঠিক আছে, এখনও পর্যন্ত এটাকে আমরা পজিটিভলি নেব না, যদি আরও 1-2 দিন ওয়েট করব, যদি ফেল না করে সার্টেনলি তো সেখানে আমরা একটা পজিটিভিটির মধ্যেই রাখবো। যদি 915 লেভেল যদি হোল্ড করে যায় খুব ভালোভাবে। নিফটি কনজিউমার ডিউরেবিলিটি, এখানেও আমরা একটা পুল ব্যাক দেখতে পাচ্ছি আপসাইডে, কিন্তু 200 মুভিং অ্যাভারেজ এটাকে হোল্ড করা এর ওপরে, সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট হিসাবে দাঁড়াবে। যদি হোল্ড করে যায় তাহলে এটা কিন্তু একটা বেটার হিসাবে কাজ করবে। অন্যদিকে ক্যাপিটাল গুডস ইন্ডেক্সও একটা এখনও পর্যন্ত সাইডওয়েজের মধ্যেই আছে, ডাউন ট্রেন্ড টু সাইডওয়েজ। এখানেও তেমন কোনো মেজর ডেভেলপমেন্ট আমরা দেখতে পাচ্ছি না। পিএসইউ ব্যাংক অল টাইম হাইয়ে ট্রেড করছে। পিএসইউ ব্যাংকের স্ট্রং মোমেন্টাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন সবথেকে স্ট্রং চার্ট নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিস, অটো, মেটাল এবং পিএসইউ ব্যাংক, প্রাইভেট ব্যাংক অলসো, এই চার্টগুলো কিন্তু খুব স্ট্রং। অন্যদিকে আজকে আমরা দেখতে পাচ্ছি রিয়েলিটি, কনজিউমার ডিউরেবিলিটি এগুলো আস্তে আস্তে মোমেন্টাম নেওয়ার চেষ্টা করছে। অন্যদিকে আইটি কিন্তু মোমেন্টাম লুজ করেছে। ঠিক আছে, এটা গেল আমাদের ইন্ডিয়ান মার্কেটের ভিউ। আর গ্লোবাল মার্কেটে ইউএস মার্কেট অল টাইম হাইয়ের কাছে ট্রেড করছে, একটা একদম ভেরি স্ট্রিক্ট বা এটাকে বলা হয় কনজেস্টেড বা ন্যারো কনসলিডেশন একটা ক্রিয়েট করছে অল টাইম হাইয়ের কাছে। দিস ইজ এ ভেরি গুড সাইন ফর আপসাইড মোমেন্টাম। ডাও জোন্স অল টাইম হাই প্লাস 1.5% ওপরে আছে, দিস ইজ এ ভেরি গুড সাইন। আজকে ন্যাসডেকে আমরা যে এখানে আমরা সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেলটা বানিয়েছি, বা এখানে একটা সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেলের ফর্মেশন তৈরি হচ্ছে, এটাকে ব্রেক করাটা ইম্পর্টেন্ট হবে এখানে ন্যাসডেকের উপরের দিকে যাওয়ার জন্য। অন্যদিকে ডিএক্সওয়াই এখনও পর্যন্ত ডলার ইন্ডেক্স 98.4 এর এখনও পর্যন্ত উপরের দিকে যাওয়ার আমরা কোনো তারা দেখছি না, তেমন কোনো হেডেক নেই। কিন্তু ইউএসডি আইএনআর 90-এর উপরে চলে গেছে আবার প্রায় 10-12 দিন পর। তো এটা যদি কন্টিনিউয়াসলি স্ট্রং মোমেন্টামের মধ্যে চলে আসে, মানে
খুব খারাপভাবে যদি উইক হয় ইউএসডি আইএনআর, সেটা কিন্তু ইন্ডিয়ান ইকুইটি মার্কেটে একটা এফেক্ট পড়তে পারে। অন্যদিকে গোল্ডে আমরা কি দেখছি? গোল্ডে আমরা দেখছি যে ব্রেকআউটকে রিটেস্ট করে কিন্তু আবার ওপরের দিকে উঠছে। এবার কিন্তু আবার অল টাইম হাই টাচ করে তার ওপরে যেতে পারে, 1,40,000 কিন্তু ক্রস করতে পারে। সিলভার 2.45, এটাও অলমোস্ট অল টাইম হাইয়ের কাছেই যাওয়ার প্রিপারেশন করছে, আর তার ওপরেও যেতে পারে। তবে এই লেভেলে রিস্ক টু রিওয়ার্ড খুব একটা ফেভারেবল বলে মনে হয় না। অন্যদিকে ক্রুডও 50 মুভিং অ্যাভারেজকে খুব ভালোভাবে রেসপেক্ট করছে এবং 50 মুভিং অ্যাভারেজের নিচে কন্টিনিউয়াস বেসিসে ট্রেড করছে। কেন? তেমন কোনো আমরা স্ট্রং দেখি। সাপোর্ট এখানে ওই 5,000 ইম্পর্টেন্ট সাপোর্ট আছে। উপরের রেজিস্ট্যান্স 50 মুভিং অ্যাভারেজ একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স, যদি ব্রেক করে তখন 200 মুভিং অ্যাভারেজ ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স। অন্যদিকে ন্যাচারাল গ্যাস প্রিভিয়াস যে রেজিস্ট্যান্স ছিল 303, 310, সেখানে এসে ট্রেড করছে। এটা যদি ব্রেক করে তাহলে আবার কিন্তু 270 থেকে 74 এখানে দেখতে হবে। আরেকটা ডেভেলপমেন্ট হয়েছে, সেটা হলো বিটকয়েনে কিন্তু যেটা ইম্পর্টেন্ট নিচে একটা জোন বানাচ্ছিল, সেই জোনের আপার এন্ডে গেছে। এবার যদি এই জোনটাকে ব্রেক করতে পারে তাহলে কিন্তু একটা ওপরের দিকে আমরা র্যালি দেখতে পারি 1,01,000 পর্যন্ত। ঠিক আছে, সেম অ্যাজ ইথেরিয়াম। তো ওভারঅল আমরা এখানেও দেখলাম যে গ্লোবাল মার্কেট স্ট্রং আছে, কমোডিটিও স্ট্রং আছে এবং বিটকয়েনও কিন্তু একটা রিভার্সাল হওয়ার প্ল্যান করছে। তো ওভারঅল ক্লাস আজকের মতো এখানেই শেষ করলাম। আবার আমরা নেক্সট ক্লাসে আগামীকাল ডিসকাস করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।